হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক অবস্থার পরিবর্তন অধ্যায় থেকে, নতুন অধ্যায় অবস্থার পরিবর্তন অধ্যায় থেকে এমসিকিউ ফুল সলিউশন। এমসিকিউ এখানে 15খানা ম্যাথ আছে। 15খানা ম্যাথ আমরা আলোচনা করব এবং তার সাথে সাথে কিছু কিছু ছোটোখাটো অ্যাপ্রোচ বুঝবো যে কোনখানে আলটিমেটলি ভুলটা হয়, সেই জিনিসটাও আমরা দেখবো এর সাথে সাথে। এবং একটা কথা তোমাদের বলে রাখি, যেটা প্রত্যেকটা ভিডিওতে বলছি, যে তোমরা ডেফিনেটলি এই অবস্থার পরিবর্তন অধ্যায়টাকে পড়বে। না পড়লে লিন তাপ, তারপর বোধগম্য তাপ, এইসব জিনিসগুলো বা তাদের যে নিউমেরিক্যালসগুলো, মানে তাদের যে ক্যালকুলেশনসগুলো, সেইগুলো যদি না পড়ো তাহলে কিন্তু বুঝতে পারবে না। ঠিক আছে, একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট যে পড়ে পরে ভিডিওগুলো দেখো, তাহলে তোমাদেরও সুবিধা, আমারও সুবিধা, এটাই গেল বিষয়। ঠিক, তো মোটামুটি যা দেখলাম 15খানা প্রশ্নতে ম্যাক্সিমাম থিওরিটিক্যাল পোর্শন আছে এবং কি করে হচ্ছে সেটা আমরা বুঝবো, না বুঝে কিন্তু আমরা ছেড়ে দেব না। বোঝা গেল? ঠিক আছে, চলো তাহলে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। সর্বপ্রথম প্রায়োরিটি, আশা করছি প্রায়োরিটি লিস্টের নাম্বার 1-এ তোমরা পড়াশুনোকে রেখেছো, তারপর অন্য কিছু। ঠিক আছে, দেখো, জলের হিমাঙ্ক 0°C জলের মধ্যে কিছু পরিমাণ লবণ দ্রবীভূত করলে দ্রবণের হিমাঙ্ক কত হবে? একটা কথা বলি, একটা জিনিস বোঝো। জলের ক্ষেত্রে যদি আমি বলি হিমাঙ্ক, মানে কততে জল জমে বরফ হয়, সেটা হচ্ছে 0°C। এবং তার যে গলনাঙ্ক, তো জলের তো গলনাঙ্ক হবে না, জলের হবে স্ফুটনাঙ্ক। জল ফুটছে কততে, স্ফুটনাঙ্ক সেটা হচ্ছে 100°C। এই দুটো জিনিস তোমাদের জানার কথা, জানো তোমরা। এখন বিষয়টা দাঁড়ালো যে এই হিমাঙ্ক এবং স্ফুটনাঙ্ক এই দুটোই কিন্তু কোথাও একটা নির্ভর করে প্রেসারের ওপর। কার ওপর? প্রেসারের ওপর ডিপেন্ডেন্ট। প্রেসার যদি বৃদ্ধি করা হয়, প্রেসার যদি বাড়ানো হয় জলের ক্ষেত্রে, অন্যান্য কেসের ক্ষেত্রে আলাদা আলাদা বিষয়, জলের ক্ষেত্রে কি হয়, তার গলনাঙ্ক বলো, হিমাঙ্ক বলো কিংবা স্ফুটনাঙ্ক বলো, সেই দুটোই কিন্তু, হিমাঙ্ক মানে হচ্ছে ফ্রিজিং পয়েন্ট আর স্ফুটনাঙ্ক মানে বয়লিং পয়েন্ট, তাহলে ফ্রিজিং পয়েন্ট প্লাস বয়লিং পয়েন্ট এই দুটোই কিন্তু কি হয়, বৃদ্ধি পায়। এটা একটু বুঝতে হবে। এবং এর যে পরের যে প্রশ্নটা আছে, এখানেও এই জিনিসটা কাজে লাগবে। দেখো কিভাবে বলছি বিষয়টা। তাহলে জলের মধ্যে যদি আমি চাপ বৃদ্ধি করি ইচ্ছাকৃতভাবে, ঠিক, তাহলে তার কিন্তু ফ্রিজিং পয়েন্ট কমে যায়। মানেটা কি, চাপ বাড়ালে ফ্রিজিং পয়েন্টটা বাড়ে। আর যদি চাপ কমিয়ে দিই, তাহলে এই সব জিনিসগুলো, ফ্রিজিং পয়েন্ট প্লাস বয়লিং পয়েন্ট, এই জিনিসগুলো কি হয়, কমে যাবে। একটু বোঝার চেষ্টা করতে হবে আমাদের। দেখো বিষয়টা দাঁড়াচ্ছে, এই রিলেটেড আমি একটা কমিউনিটিতে পোস্টও করেছিলাম, হয় কমিউনিটিতে পোস্ট করেছিলাম, না হলে ফেসবুকে পোস্ট করেছিলাম, যে আমাদের যদি আর্টিফিশিয়ালি যদি আমরা চাপটাকে কমিয়ে দিই, তাহলে জলের স্ফুটনাঙ্ক কমবে। তাহলে যে জল 100°C ফুটছিল, সেই জল 80-তে ফুটে যাবে, সেই জল 50-তে ফুটে যাবে। মোটামুটি একটা কথার কথা বলছি আমি। তাহলে আমি যদি চাপটাকে এতটাই বৃদ্ধি করালাম এবং বাড়িয়ে বাড়িয়ে যদি জলকে আমি কম টেম্পারেচারে ফোটাতে স্টার্ট করলাম, জল ফুটবে, কোনো অসুবিধা নেই। আমাদেরকে হাত পুড়বে, এটা একটু বুঝতে হবে। আমাদের হাত কিন্তু পুড়বে না। প্রথমে উত্তরটা দিদি, আমাদের হাত কিন্তু পুড়বে না। কারণ হাত পুড়ছে না ঠিক একই রকমভাবে, দেখো বুঝবে, হাত পুড়ছে না এবং ও রান্না হবে না, রান্না হবে কি হবে না, এই দুটো জিনিসই ডিপেন্ড করে টেম্পারেচারের ওপর। এটা নয় যে জল ফুটলো আর রান্না হয়ে গেল, টেম্পারেচারের ওপর। তুমি যতই তোমার জল ফুটুক না কেন, টেম্পারেচারটা তুমি কমিয়ে ইচ্ছাকৃতভাবে 40°C, 50°C কিংবা 80°C জলকে ফুটিয়ে দিয়েছো, হ্যাঁ 80°তে হাত পুড়বে, কোনো অসুবিধা নেই, মানে গরম লাগবে, ছ্যাঁকা লাগবে, অসুবিধা নেই। কিন্তু যদি এইভাবে আর্টিফিশিয়ালি করা যায় যে 20, 30, 40 এই রেঞ্জে কিন্তু জল ফুটছে, যেটা রোদে গরম করলেই মোটামুটি 50°, 60° পর্যন্ত হয়ে যেতে পারে, সেইখানে কিন্তু রোদে রাখা কোনো জলে তোমার হাত দিলে পুড়ে না। তার টেম্পারেচারটা কিন্তু অত থাকে না পোড়ানোর মতো, ডিপেন্ড করে টেম্পারেচারের ওপর। ঠিক একই রকমভাবে কোনো রান্না হবে কি হবে না, সেই রান্নাটাও ডিপেন্ড করে টেম্পারেচারের ওপরে। অর্থাৎ আমি যদি তোমাদেরকে বলি যে, যেমন পরের প্রশ্নটাই আমি দেখলাম যে দার্জিলিংয়ে যদি কোনো রান্না করা হয়, সেটা করতে বেশি সময় লাগে কেন লাগবে না? তুমি ওখানে ভাত করছো, কোথায় ভাত করছো? দার্জিলিংয়ে তুমি ভাত করছো।
তাহলে যে ভাতটা আমি এখানে করছি আমার তোমার বাড়িতে, ঠিক, অর্থাৎ বাড়িতে লিখলাম, যে ভাতটা তুমি বাড়িতে করছো সেখানে আমাদের জলের যে স্ফুটনাঙ্ক সেটা 100°C আছে। কিন্তু দার্জিলিংয়ের উচ্চতা বৃদ্ধির ফলে তার বায়ুমণ্ডলীয় চাপ কমে যায়, ফলে ওর যে বয়লিং পয়েন্ট, দার্জিলিংয়ের যে বয়লিং পয়েন্ট সেটা কম, বয়লিং পয়েন্টটা কম। তাহলে কি হচ্ছে বলো না, দার্জিলিংয়ে জল 100°তে ফুটছে না, 80°তে জল ফুটে যাচ্ছে, বুঝতে হবে কিন্তু। আর যেহেতু জল 80°C দার্জিলিংয়ে ফুটে যাচ্ছে, তার ফলে দেখো ভাত হবে কি হবে না, রান্না ভালো হবে কি হবে না, সেদ্ধ ভালো হবে কি হবে না, ওটা টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে। জল তো ফুটে গেল 80°C, কোনো অসুবিধা নেই, কিন্তু জলের টেম্পারেচার 80°C হয়ে বসে আছে। কিন্তু ভাত কিন্তু হবে ধরে নাও 150°C, এই টেম্পারেচারটা ও রাইজ করতে পারছে না, পৌঁছাতে পারছে না, রিচ করতে পারছে না। তাই দার্জিলিংয়ে ভাত রান্না করতে, যে কোনো কিছু সেদ্ধ করতে বিশাল সময় লেগে যায়। আমার কথাটা পরিষ্কার হলো কি হলো না, এটা একটু বলবে। কথাটা বোঝা গেল? একই প্রশ্ন আমি করি আমার ছাত্রীদের আমি প্রশ্নটা করি যে প্রেসার ইনক্রিজ করলে আমাদের তো বয়লিং পয়েন্ট বৃদ্ধি পায়, তাহলে আমরা প্রেসার কুকারটা ইউজ করছি কেন? যে জল হাঁড়িতে, কড়াইয়ে, যেখানে চাপ নেই সেখানে 100°C ফুটছে, সেই জল প্রেসার কুকার 120°তে ফুটিয়ে দিচ্ছে। তাতে লাভ কি আলটিমেটলি? কেন করছি? ওই তো 20°C আমার এক্সট্রা লাগছে, এক্সট্রা আমার গ্যাস খরচ হচ্ছে না। বক্তব্যটা সেটা না, বক্তব্যটা দৃষ্টিকোণটা বদলাতে হবে যে ভাত হলো কিনা, সেদ্ধ ভালো হলো কিনা, ইটস ডিপেন্ডস আপন দ্য টেম্পারেচার অনলি। কথাটা বোঝা গেল? তাহলে যে ভাত হয়তো 150°C ফোটার কথা, সেই ভাতের জল 100-এ ফুটে যাচ্ছে, তাহলে 50°টা রাইজ করতে ওর সময় লাগছে অনেকটা বেশি। সেখানে আমি যদি প্রেসার কুকার ইউজ করি, সেই ভাতের মধ্যে থাকা, মানে চালের মধ্যে থাকা যে জল দিয়ে চালকে সেদ্ধ করা হচ্ছে, আলুকে সেদ্ধ করা হচ্ছে, সেই যে জল সে আর 100°তে ফুটছে না, 120-তে, 130-তে জল ফুটছে ডিউ টু প্রেসার কুকার, ডিউ টু প্রেসার, এটা বিষয়, ঠিক? তাহলে সেই জলটা যদি 130°C ফোটে, সেখান থেকে 150° রিচ করা অনেক বেশি সোজা হয়ে পড়ছে। তাই তাড়াতাড়ি পৌঁছাচ্ছে ওই টেম্পারেচারে, যে টেম্পারেচার ভাত হবে, রান্না হবে, সেদ্ধ হবে, ওই টেম্পারেচারে। কথাটা ক্লিয়ার না? একটু বুঝবে, অসুবিধা থাকলে কিন্তু বলবে। আমি আশা করি টোটাল জিনিসটা বোঝাতে পারলাম। এবার আমাদের যা প্রশ্ন, যে জলের হিমাঙ্ক 0°C, জলের মধ্যে কিছু পরিমাণ লবণ দ্রবীভূত করা হলো। আচ্ছা, তাহলে এটা জিনিসটা দেখতে হবে যে যদি কোনো অশুদ্ধ বস্তু দেওয়া হয় কোথায় না, কোনো তরলের মধ্যে, তাহলে তার স্ফুটনাঙ্ক কমে। কথাটা বোঝা গেল? কমে বলছে, আর বাড়ে। মানে যে জল 0°তে জমে যাওয়ার কথা ছিল, সেই জল আর 0°তে জমবে না, সে কিন্তু আর একটু টেম্পারেচার নেবে। কেন বলো তো? আগে শুধুমাত্র জলের অণুগুলো ছিল, এখন কিন্তু লবণের অণুগুলো চলে এসেছে। ফলে শুধুমাত্র জলের অণুগুলোকে ফ্রিজ করলেই হবে না, ওভারঅল ফ্রিজ করতে গেলে জলের অণুর সাথে সাথে আমাকে লবণের অণুগুলোকেও ফ্রিজ করতে হবে। কথাটা পরিষ্কার হলো কি হলো না? তাহলে আমি এখানে বলতে পারি যে আমাদের যে হিমাঙ্ক, সেই হিমাঙ্কটা 0°C থেকে কমে যাবে। যেটা বললাম যে জলে যদি অশুদ্ধি মেশানো হয়, তাহলে তার কি হবে? তাহলে তার স্ফুটনাঙ্ক, এখানে আমরা স্ফুটনাঙ্কের কথা বলিনি, হিমাঙ্কের কথা। অশুদ্ধি মেশানো হলে হিমাঙ্কটা কমে যাবে। কথাটা পরিষ্কার হলো কি হলো না? অশুদ্ধি মেশানো হলে জলের যে হিমাঙ্ক সেটা কমে যাবে। যে জল 0°C ফ্রিজ হচ্ছিল, সেই জল আর 0°C হবে না, লেস দেন 0°C কিন্তু ফ্রিজ হবে। এটা গেল বিষয়। আশা করি কথাটা আমি বোঝাতে পারলাম। তাহলে যদি আমি বলি যে ওয়াটারের সাথে যদি সল্ট মেশানো হয়, প্লাস সল্ট অর্থাৎ নুন জল যদি হয়, সেই নুন জল 0°C কম উষ্ণতাতেই কিন্তু ও কি হয়ে যাবে? ফ্রিজ হয়ে যাবে, 0°C লাগবে না। আমার কথাটা পরিষ্কার হলো? হজম করতে পারা গেল? ঠিক, আমি মনে হচ্ছে একটা জায়গায় ভুল করেছি, আমি মুখে বলছি এক, লিখেছি আর এক। আচ্ছা, এটা হিমাঙ্কটা বৃদ্ধি পায়, বাড়ে, কমবে কেন? বাড়ে। কি বললাম কথাটা? আবার বলি, ওয়াটারের মলিকুইলকে ফ্রিজ করাটাই নয়, এখন শুধুমাত্র আমরা ওয়াটারের মলিকুইলকে ফ্রিজ করছি না। কথাটা বোঝা গেল? ওয়াটারের মলিকুইলকে ফ্রিজ করছি না, এটা করছি তার সাথে সাথে সল্ট বা লবণের যে মলিকুইলগুলো আছে তাকেও আমাকে ফ্রিজ করতে হচ্ছে। তাহলে ঠান্ডাটা আরও বেশি করতে হবে, অর্থাৎ আমাদের হিমাঙ্কটা বাড়লো। অর্থাৎ যে জল 0°C ফ্রিজ হচ্ছিল, এটা ঠিক আছে,
এই জায়গাটা ঠিক আছে, আমার বলাটাতে একটু গন্ডগোল হয়েছিল আর লেখাটাতে গন্ডগোল হয়েছিল। সেই জল আর 0 ডিগ্রি সেলসিয়াসে ফ্রিজ হবে না, তাকে তার মধ্য থেকে আরও তাপ নিয়ে তাকে আরও ঠান্ডা করে হয়তো সে 1 ডিগ্রি সেলসিয়াস না -1 ডিগ্রি সেলসিয়াসে ফ্রিজ হলো। কথার কথা বলছি একটা, -1 ডিগ্রি সেলসিয়াসে ফ্রিজ হলো। আমার কথাটা বোঝা গেল? ফ্রিজ বানান যদি ভুল হয় তাহলে আমাকে একটু ক্ষমা করে দিও, মেবি হতেও পারে। বোঝাতে পারলাম? শুধুমাত্র জল থাকাকালীন 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচারটাকে ডাউন করে ডিক্রিজ করে আনলেই হতো। এখন 0 ডিগ্রিতে নামলেও হবে না, ওকে ওর মধ্যে জলের অণু মেশানো আছে, তাকে আরও ঠান্ডা করতে হবে, সেখান থেকে তাপ আরও নিতে হবে যাতে ও কিন্তু -1 ডিগ্রি সেলসিয়াসে হয়। তবে ওভারঅল টোটাল সিস্টেমটা লবণের অণু প্লাস জলের অণু মিলে পরে কিন্তু ফ্রিজ হবে, নাহলে হবে না। বোঝা গেল? তাহলে অ্যান্সারটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের থেকে কম হবে। অ্যান্সারটা হলো 0 ডিগ্রি সেলসিয়াসের থেকে কম হবে কি ওর হিমাঙ্ক। এবং বলার বক্তব্য হিমাঙ্কটা বাড়বে মানে কি, যতটা হিমাঙ্ক হচ্ছিল তার থেকে বাড়লো। দেখো মাইনাসে বাড়া মানে একটু বুঝতে হবে, মানে এর থেকে টেম্পারেচার আরও কম করতে হবে। এটার অর্থটা দাঁড়ালো হিমাঙ্ক বাড়লো, বৃদ্ধি পেল। বোঝা গেল? বাড়লো, হিমাঙ্কটা বাড়লো মানে সেখান থেকে তাপ আরও নিতে হচ্ছে। একটু বুঝতে হবে, ভাষাটা বুঝতে হবে। 2 নম্বরের যে প্রশ্নটা, আচ্ছা এটা হচ্ছে <0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াসের থেকে কম দ্রবীভূত করলে হিমাঙ্ক কি হবে? 0 ডিগ্রি সেলসিয়াস থেকে কমবে মানে হিমাঙ্কটা বাড়বে, মানে সেখান থেকে আরও তাপ নিতে হবে। ভাষাটা বুঝতে হবে, ঠিক? দেখো স্ফুটনাঙ্ক বাড়লো মানেটা কি বলছি আমি, যে জল 100-এ ফুটছিল, দেখো একটা জিনিস দেখো, এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, আমি বুঝতে পারছি একটু গন্ডগোল হচ্ছে। হিমাঙ্ক বাড়লো মানে তোমরা ভাবছো যে একেই হয়ে যাবে, একেই বরফে পরিণত হয়ে যাবে। তো একে জলেরই অণু বরফে পরিণত হবে না। জলের যে অণু, সেই জলের ওয়াটার মলিকুলে তো আইস মলিকুলে পরিণত হবে না, তার তো লবণ তো বাদই দিলাম। তাহলে ডেফিনেটলি 0 থেকে এই পাশে যাওয়া যাবে না, 0 থেকে এই পাশে যেতে হবে, নেগেটিভে যেতে হবে। বোঝা গেল? তেমনি একই রকমভাবে যদি আমি চাপ বৃদ্ধি করি বা ডিউ টু এনি টাইপ অফ সার্কামস্টেন্সেস 0 ডিগ্রি সেলসিয়াস থেকে বললাম যে তার স্ফুটনাঙ্ক বেড়ে গেছে, মানে যে জল 100 ডিগ্রি সেলসিয়াসে ফুটছিল তার কি কমে ফুটবে? না 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 না, কি করে? তার বেশিতে ফুটবে। 100 ডিগ্রি সেলসিয়াসের থেকে কমে তো এমনিতেই ফুটবে না, তাকে বাড়া অর্থাৎ বৃদ্ধির দিকে আমাকে যেতে হবে। 120 ডিগ্রি সেলসিয়াস হয়তো জল ফুটছে, এটা বলবো স্ফুটনাঙ্ক বেড়েছে, ওটা বলবো হিমাঙ্ক বেড়েছে। কথাটা আশা করি বোঝা গেল। তাহলে আমি 2 নম্বর প্রশ্নের দিকে একটু চলে যাই। 2 নম্বর প্রশ্নতে বলেছে দার্জিলিংয়ে রান্না করতে বেশি সময় লাগে কারণ সেখানে বায়ুমণ্ডলের চাপ কম। সি নাম্বার, বায়ুমণ্ডলের চাপ কম। নেক্সট, অকেলাসিত পদার্থের ক্ষেত্রে গলনাঙ্ক আর হিমাঙ্কর সম্পর্কটা কি? গলনাঙ্ক আর হিমাঙ্কর সম্পর্কটা, গলনাঙ্ক মানে হচ্ছে গলছে কততে, আর হিমাঙ্ক মানে হচ্ছে গলনাঙ্ক হিমাঙ্কের সম্পর্কটা কি? আচ্ছা, অকেলাসিত, এটা বি নাম্বারের সাথে ম্যাচ করছে। 3 নম্বরের প্রশ্ন, অকেলাসিত মানে যেটা ক্রিস্টালাইন স্ট্রাকচার নয়, ক্রিস্টালাইন স্ট্রাকচার নয়, সেই ক্রিস্টালাইন স্ট্রাকচার যে নয় তার ক্ষেত্রে গলনাঙ্ক আর হিমাঙ্ক বেশি হয় অ্যাজ কম্পেয়ার টু হিমাঙ্ক। এটা বুঝতে হবে, এটাতে আর বোঝানোর মতো সেরকম কিছু নেই। নেক্সট, এসআইতে বরফ গলনের লিনতাপের আনুমানিক মান হলো, এসআইতে বরফ গলনের লিনতাপ। আচ্ছা, এটা একটু কনভার্সনটা জানলেই হয়, ক্যালোরি ফ্যালোরির কি কনভার্সন আছে এটা জানলেই করা যাবে, এমন কোনো আপত্তিজনক বিষয় না। আশা করি 1, 2, 3 বোঝা গেল। এই 1, 2, 3 না, হ্যাঁ 1, 2, 3 বোঝা গেল, আর এটা 4 নাম্বার হবে। বেশ, এটাতে কি বলেছে যে বরফ গলনের লিনতাপ। আচ্ছা, বরফ গলনের লিনতাপ আমরা জানি, বরফ গলনের লিনতাপ আমরা জানি, বাট সেটা কিসে জানি? সেটা সিজিএস পদ্ধতিতে জানি। 80 ক্যালোরি প্রতি গ্রাম, মানে 1 গ্রামের জন্য 80 ক্যালোরি তাপ লাগে, ঠিক? বোঝা গেল, অসুবিধা নেই। তাই যদি বলি 1000 গ্রামের জন্য, কারণ 1000 গ্রামে কনভার্ট তো করতে হবে, 1 কেজি দরকার আমার, 1000 গ্রামের জন্য 80 গুণিত 1000, এত ক্যালোরি তাপ লাগবে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা কি জানি, 1 ক্যালোরি সমান 4.2 জুল, তাহলে এটাকে জুলে কনভার্ট করব। এত ক্যালোরি সমান কত জুল? 80 গুণিত 1000 গুণিত 4.2, এত জুল। তাহলে 1000 গ্রামে এত জুল তাপ লাগছে, 1000 গ্রাম মানেই তো 1 কেজি। তাহলে অ্যান্সারটা এটা দাঁড়ালো, এত জুল তাপ লাগবে। তাহলে আমরা বলতে পারি যে 80-র সাথে 4200 গুণ করব, সেটাই হবে 4200 গুণ করব, সেটাই হবে জুল প্রতি কেজি, এসআই সিস্টেমে ওর একক। তাহলে এটা করতে হবে। 8 4 32, 2 হাতে থাকলো 3,
আর 8 4 32 আর 3 35, 350 352 1 2 3 1 2 3 এত জুল প্রতি কেজি হয়ে গেল। অ্যান্সারটা কীরকম আছে? অ্যান্সারটা 3.36 দিয়েছে। আমি কিছু ভুল করলাম কি গুণে? हमने कुछ गलत किया अंक में। 8 4 32 2 হাতে থাকলো 3 না 8 2 16, সরি গুণটা তো ভুল হয়েছে। 8 2 16 6 হাতে থাকলো 1, 8 4 32 আর 3 32 আর 1 33। এবার ঠিক আছে, 1 2 3 4 5 মানে 3.36 ইন্টু 10⁵ জুল প্রতি কেজি। তাহলে এটা কার সাথে ম্যাচ করছে? এটা বি এর সাথে ম্যাচ করছে, অপশন নাম্বার বি। নেক্সট, বাষ্পীভবনের সময় লিন তাপের কাজ হলো। বাষ্পীভবন মানেটা কি দাঁড়াচ্ছে? বাষ্পীভবন মানে হচ্ছে একটা তরল পদার্থ সেই কিন্তু কিসে পরিণত হচ্ছে? গ্যাসে পরিণত হচ্ছে। ঠিক, তাহলে এই সময়তে তরলের অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল তার চেয়ে গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল অনেক বেশি। আকর্ষণ বলটা কম, সরি দূরত্বটা অনেক বেশি। তাহলে ওর কাজটাই হলো বাষ্পীভবনের টাইমে, ওর কাজটা কি হলো? ওর অনেক বড় কাজ। ওর কাজটা হলো তরলের অণুগুলির দূরত্ব এটা অনেক কম হয় আর গ্যাসের অণুগুলির দূরত্ব অনেক বেশি হয়। ঠিক, তাহলে এই দূরত্বটা বাড়ায়, এটাই ওর কাজ। এই তাপ দিয়েও কী করে? ওদেরকে মুক্ত করে এবং কি হয়? দূরত্বগুলো বৃদ্ধি করে। তাহলে কী হলো? পদার্থের অণুগুলির দূরত্ব বৃদ্ধি করা। অপশান নাম্বার সি ইজ কারেক্ট। 6 নম্বর, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 90 গ্রাম জলের সঙ্গে 0 ডিগ্রি সেলসিয়াসের 10 গ্রাম বরফ মেশালে চূড়ান্ত তাপমাত্রা কত হবে? ধরি চূড়ান্ত তাপমাত্রা ক্যাপিটাল টি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াসের কত গ্রাম জল? 90 গ্রাম জল, 90 গ্রাম জল, এটা আসবে টিতে হলো। আর এদিক দিকে যে আছে 10 গ্রামের 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ, 0 ডিগ্রি সেলসিয়াস 10 গ্রাম কে আছে বরফ, সেও এটাতে আসবে। এ তাপ দেবে, এ তাপ নেবে। ঠিক, তাহলে এ তাপ কত দেবে? বর্জিত তাপ কত না মাস ইন্টু আপেক্ষিক তাপ 1 গুণিত ঠিক আছে গুণিত চেঞ্জিং টেম্পারেচার 20 - T। ঠিক, আর এই ক্ষেত্রে দুটো কাজ হবে। 0 ডিগ্রি সেলসিয়াসের বরফের থেকে ফার্স্ট অফ অল ও 0 ডিগ্রি সেলসিয়াসের জলে কনভার্ট হবে, দেন 0 ডিগ্রি সেলসিয়াসের জল থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের টি ডিগ্রি সেলসিয়াসের জলে পরিণত হবে। এই দুটো ধাপ আছে। তাহলে ওরটা সমান হয়ে যাবে। প্রথমে হচ্ছে 10 গ্রামের ক্ষেত্রে কত তাপ লাগে? 1 গ্রামের ক্ষেত্রে 80 ক্যালোরি লাগে, দেখলে 10 গ্রামের ক্ষেত্রে 800 লাগবে, প্লাস ওর ক্ষেত্রে এমএসটি যা আছে 10 গ্রাম এম এস জলের আপেক্ষিক তাপ 1 আর চেঞ্জ ইন টেম্পারেচার T - 0, এটা হলো বিষয়। তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে 1800 মাইনাস 90T সমান 800 প্লাস 10T। তাহলে এখানে মাইনাস 100T সমান 1800 মাইনাস 800 মাইনাস 1800 দ্যাট ইজ মাইনাস 1000। এটা কেটে গেল। তাহলে টি সমান হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। টি মানে হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। আছে 10 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ, অপশান নম্বর সি এর সাথে ম্যাচ করেছে। আশা করি বোঝাতে পারলাম। চূড়ান্ত উষ্ণতা আমরা ক্যালোরিমিতি অধ্যায়ে অনেক করেছি, না করা নয়, নতুনও নয় জিনিসটা। 6 নম্বর সেট। 7 নম্বর, 7 নম্বর বলেছে বৈদ্যুতিক ফিউজের উপাদান হিসাবে যাকে ইউজ না করি না কেন তার গলনাঙ্ক কম হতে হবে, যাতে একটুতে কেটে যেতে পারে হাই কারেন্ট এলে এবং তড়িৎ বিচ্ছিন্ন করে সার্কিটটাকে সেফ রাখবে, সিকিউর রাখবে। তাহলে সংকর ধাতু ব্যবহার করা হয় কারণ এর গলনাঙ্ক কম। অপশান নাম্বার সি। এখানে আর বোঝানোর মতো কিছু নেই। 8 নম্বর, গলিত ঢালাই লোহাকে ছাঁচে ফেলে নিখুঁত আকৃতির লোহার সরঞ্জাম প্রস্তুত করা যায়। লোহার কঠিনীভবনের লিনতাপ বেশি কম, কঠিনীভবনের সময়ে ঢালাইয়ের আয়তন কমে বাড়ে না বাড়ে অবভিয়াসলি বাড়ে, কঠিনীভবনের বাড়ে, হ্যাঁ আয়তনটা বৃদ্ধি পায়, আয়তন বাড়ে। এটার কারণে কিন্তু আমরা ওই ছাঁচে ফেলে বিভিন্ন আকৃতির যন্ত্রপাতি ব্যবহার করতে পারি, আয়তন বাড়ে। তাহলে অপশান নাম্বার ডি। এটা ওর সিস্টেম যে ও গলিত লোহা বা লিকুইড ফরমেশনের যে লোহা আছে সেখান থেকে সলিড ফরমেশনে যখন যাবে তখন ওর আয়তনটা বৃদ্ধি পায়। ঠিক জলের মতো কম্পেয়ার করতে পারি আমরা। জলে যেমন বরফের আয়তন বেশি, জলের আয়তন কম। 10 সিসি জলে 11 সিসি বরফ উৎপন্ন হয়। নেক্সট, বরফের ওপর চাপ বৃদ্ধিতে বরফের গলনাঙ্ক এটা কিন্তু কমে, হ্রাস পায়।
এটা বুঝতে হবে, হ্রাস পায়। প্রত্যেকটার ক্ষেত্রে একই হয় না। বরফের ক্ষেত্রে তার চাপ বাড়ালে তার গলনাঙ্ক কিন্তু হ্রাস পায়, কারণ বর্ধিত চাপে গলনের সুবিধা হয়। ইয়েস, চাপ বাড়ালে গলনটা তাড়াতাড়ি হয়, চাপ বাড়ালে গলনটা তাড়াতাড়ি হয়, ফলে চাপ বাড়ালে কি হচ্ছে, গলনাঙ্কটা হ্রাস পায়। মানে যে জল 0 ডিগ্রি সেলসিয়াসে গলন হচ্ছিল, মানে বরফ নিলাম, জল না, যে বরফ 0 ডিগ্রি সেলসিয়াসে গলে জলে পরিণত হচ্ছিল, সে 0 ডিগ্রি সেলসিয়াসে না, তার থেকে কম গলনাঙ্ক হ্রাস পেয়েছে, কমেছে। তাহলে গলনাঙ্ক হ্রাস পাওয়ার অর্থটা কি দাঁড়ালো? যেমন এখানে হিমাঙ্ক কমে বলেছিলাম, তেমনি এখানে গলনাঙ্কটা কমে, কমের অর্থটা কি দাঁড়ালো? যে ও 0 ডিগ্রিতে না, -1 ডিগ্রি সেলসিয়াস হলেও ও জল স্টেটেই থাকবে, বাট সে বরফ থেকে জলে কনভার্ট হয়ে গেছে, বরফ থেকে জলে কনভার্ট হয়ে গেছে। কথাটা বোঝাতে পারলাম আশা করি। চলো 10 নম্বর বলেছে, একটি বড় হিমশৈলের উপরিতল অপেক্ষা তলদেশ দ্রুত হারে গলে যায়, কারণ উপরিতলের গঠন আলাদা কেন? তলদেশের বরফের অপদ্রব্য কী করে মিশে যাবে? তলদেশে বেশি চাপ থাকার কারণে বরফ, গলনাঙ্কটা কমে যায়, ফলেই তো নিচে তো চাপটা বেশি। ইয়াব বড় যদি একটা হিমশৈল হয়, কথার কথা বলছি, তাহলে এই অংশটা যেটা জলের ওপরে আছে, তো না বরফের ওপরে আছে অ্যাকচুয়ালি উপরিতলটা, সে তো নিচের দিকে চাপ দিচ্ছে, ফলে এইখানে যে প্রেসারটা, নিচের তলের যে প্রেসারটা, সেটা কিন্তু বেশি, আর বেশি হওয়ার কারণে চাপটা বাড়লে চাপটা বাড়লে গলনাঙ্কটা, বরফ তো, গলনাঙ্কটা কমে, ফলে জলে পরিণত হয়ে যায়, ফলে তার তলদেশটা কী হয়, অপেক্ষাকৃত দ্রুত হারে গলে যায়। মানে এটা অ্যাজ কম্পেয়ার টু উপরের থেকে এটা তাড়াতাড়ি গলে যাবে। তাড়াতাড়ি গলে যাওয়া মানে কি, -1 ডিগ্রি সেলসিয়াসে, -2 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু গলে জল হয়ে যাবে। জেনারেলি হওয়ার কথা নয়, কিন্তু হচ্ছে কেন? চাপটা ইনক্রিজ করার কারণে। তাহলে অপশান নাম্বার সি এর সাথে ম্যাচ করলে এটা। নেক্সট 11, বরফের গলনাঙ্ক এবং চাপের সম্পর্কটি যে লেখ দ্বারা নির্দেশিত হয় তা হলো, আচ্ছা, চাপ বৃদ্ধি করলে গলনাঙ্কটা হ্রাস পায়, এ বাড়লে ও কমছে। তাহলে বাড়া কমা যদি হয় এই ক্ষেত্রে, ঠিক, গলনাঙ্ক আর একটা হচ্ছে চাপ আর গলনাঙ্ক যদি করি, একটা বাড়লে যদি একটা কমে, অর্থাৎ ব্যস্তানুপাত সম্পর্ক, সেটা এটাও হতে পারে, সেটা এটাও হতে পারে। যেটাই হোক না কেন একটু বুঝতে হবে, যেটাই হোক না কেন, এটাই হয়, আমি কথার কথা বলছি, যেটাই হোক না কেন, আমরা যদি নতি ড্র করি, তুমি নতি ড্র করো, নতি ড্র মানে হচ্ছে এক্স অক্ষের সাথে যে কোণটা ক্রিয়েট করেছে, এই কোণটা দেখো, কিংবা এর তো স্ট্রেট লাইনের আর নতি কিছুই না, এটাই নতি, সেটা কি হচ্ছে, সেটাই মোর দেন 90 ডিগ্রি হবে। তো এই দুটো ক্ষেত্রে এই দুটোই স্থূলকোণ। আচ্ছা, আর ট্যান অফ স্থূলকোণ মানে জানো, ট্যান অফ স্থূলকোণ মানে হচ্ছে নেগেটিভ ভ্যালু আসে, কারণ ট্যান সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ। তাহলে নতিটা কি দাঁড়ালো? নতিটা নেগেটিভ দাঁড়ালো, কারণ ট্যান অফ ওই থিটাটা, তাকে তো নতি বলে, সেটা কি আসবে? নেগেটিভ আসবে। তাহলে অ্যান্সারটা কী হবে? নেগেটিভ নতি বিশিষ্ট। অপশান নাম্বার বি এর সাথে ম্যাচ করছে, অপশান নাম্বার বি এর সাথে ম্যাচ করছে। ভিডিও হচ্ছে, ভিডিও দুর্দান্তভাবে হচ্ছে, কোনো অসুবিধা নেই। তাহলে 11 নম্বরেরটাও আমরা এখানে কমপ্লিট করে দিলাম। বেশি অঙ্ক নেই, কিন্তু কনসেপ্টটা বুঝতে হবে, সেটার জন্য আমাদের হয়তো কঠিন লেগে যায় অনেক সময়। 12 নম্বরে বলেছে, কিছু পরিমাণ জলকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করতে প্রয়োজনীয় তাপ, আর সমপরিমাণ বরফকে, আচ্ছা যদি এম হয় এটাও এম, সমপরিমাণ বরফকে স্টিমে পরিণত করতে প্রয়োজনীয় তাপ, এই দুটোর অনুপাত। তাহলে 0 ডিগ্রি থেকে 50 ডিগ্রির জলকে, তাই তো, কতটা তাপ লাগছে আগে দেখি। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 50 ডিগ্রি সেলসিয়াসে জল করব, এম গ্রাম জল আছে ধরে নিচ্ছি, এম গ্রাম জল আছে, তাকে কনভার্ট করব, কত তাপ লাগবে? কিউটা, এই কিউটা লাগবে এম মানে ওর মাস গুণিত এস, জলের আপেক্ষিক তাপ 1, আর চেঞ্জ ইন টেম্পারেচার 50, তাহলে 50 এম, তাই তো। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে, সমপরিমাণ বরফ থেকে স্টিম, আচ্ছা, মানে এম গ্রাম বরফ থেকে স্টিমে কনভার্ট করব। তাহলে বরফ থেকে স্টিমে কনভার্ট করতে গেলে এম গ্রাম বরফ থেকে আগে এম গ্রাম জলে কনভার্ট করতে হবে, একটা প্রসেস। 2 নাম্বারটাতে এম গ্রামের ওই জল থেকে মানে এটা 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ, এটা 0 ডিগ্রি সেলসিয়াসের জল, এবারে 0 ডিগ্রি সেলসিয়াসের জল থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের জলে কনভার্ট করতে হবে, ঠিক। আবার এই এম গ্রাম জলকে বাষ্পে পরিণত করতে হবে, সেই বাষ্পটা হবে 100 ডিগ্রি সেলসিয়াস,
তাহলে যেখানে উষ্ণতার পার্থক্য হয়নি সেখানে ml বা লিন তাপ কত হবে, এম গ্রামের জন্য 1 গ্রামের জন্য 80, এম গ্রামের জন্য 80 এম। বেশ, এখানে চেঞ্জ ইন টেম্পারেচার হয়েছে, তাহলে MST, এম জলের 1 গুণিত 100। আর এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 537 ধরি আমরা, 537 গুণিত এম, 537 গুণিত এম, এতটা তাপ লাগবে। তাহলে টোটাল জিনিসটা বোঝা গেল। তাহলে 537 প্লাস 100 এম প্লাস 100 এই 80, তাহলে এটা দেখি কত আসছে। তাহলে এইদিকে 50 এম অনুপাত, এদিকে কত, ওদিকে হচ্ছে 80, 100, 537, 537, 637 আর 80, 637 আর 80, এটা 7, 8 3 11 1, হাতে থাকলো 1, 717 এম, 717 এম, তাই তো, 717 এম। এই দুটো যদি কেটে দিই 50:717, কিন্তু এত সুন্দর নেই। এখন বিষয়টা দাঁড়ালো যে কি বলো না, এটাকে যদি 720 ধরি কোনো মতে, কথার কথা বলছি, 720 ধরি, তাহলে এটা কেটে গেল 5:72। এটাও কি আছে আদৌ? 5:72 কিন্তু আছে, হ্যাঁ আমি বললাম না, অ্যাপ্রক্সিমেশন করতে হবে এখানে, আর কোনো উপায় নেই। অ্যাপ্রক্সিমেশন, এটা 3টা বাড়াতে হবে, মানে এটা 537 না চলবে না, এটাকে 540 নিয়ে নিলে কাজ হয়ে যাবে। অনেক বই 540ও থাকে, অসুবিধা নেই। ঠিক আছে, বোঝা গেল। তাহলে 13 নম্বরে বলেছে 100 ডিগ্রি সেলসিয়াসের 1 গ্রাম জলের সঙ্গে 0 ডিগ্রি সেলসিয়াসের 1 গ্রাম বরফ মেশালে চূড়ান্ত তাপমাত্রা কত হবে। 100 ডিগ্রি সেলসিয়াসের 1 গ্রাম জল, কি বললাম, 100 ডিগ্রি সেলসিয়াস এর জল বাট 1 গ্রাম, সেখান থেকে আসবো আমরা টি টেম্পারেচারের জলে আসবো, আর তাপ দিয়ে আসবো, তাপ দেবে, আর সেই তাপটা গ্রহণ করবে 0 ডিগ্রি সেলসিয়াসের 1 গ্রাম বরফ, 0 ডিগ্রি সেলসিয়াস বরফ, আর এটাও নাকি 1 গ্রাম, 1 গ্রাম। কথাটা বোঝা গেল। তাহলে এর দ্বারা বর্জিত তাপ এ শোষণ করবে, দেন হবে কাজটা। তাহলে এ কতটা ইয়ে করবে, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসের 1 গ্রাম বরফ থেকে ফার্স্টে 0 ডিগ্রি সেলসিয়াসের 1 গ্রাম জলে কনভার্ট হবে ও আগে, এতর জল, এটা ফার্স্ট কনভার্সন। এখানে কত তাপ লাগবে, এখানে 80 ক্যালোরি তাপ লাগবে, হলো। তারপর 0 ডিগ্রি সেলসিয়াসের থেকে টি ডিগ্রি সেলসিয়াসের জলে কনভার্ট হবে, এইখানে তাপ কত লাগবে, MST, এম কত, এম 1 গ্রাম গুণিত এস কত 1 গুণিত চেঞ্জ ইন টেম্পারেচার T-0, দ্যাট ইস টি। তাহলে 80 প্লাস টি, এটা ইকুয়াল হবে এর মাস কত, 1 গ্রাম গুণিত আপেক্ষিক তাপ 1, 100 থেকে টিতে কনভার্ট হয়েছে, 100 মাইনাস টি। তাহলে আমাদের হচ্ছে না যে 100 মাইনাস টি সমান হচ্ছে 80 প্লাস টি, 80 প্লাস টি হয়ে গেল। তাহলে 2t সমান 20, তাহলে টি সমান 10 ডিগ্রি সেলসিয়াস, চূড়ান্ত তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট হবে। বোঝা গেল। নেক্সট প্রশ্নের দিকে যাই আমরা। নেক্সট প্রশ্ন আমাদের 14 নম্বর, সেকেন্ড লাস্ট প্রশ্ন, 14 নম্বর। 14 নম্বরে কি বলেছে, 100 ডিগ্রি সেলসিয়াসের 1 গ্রাম স্টিম থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের 1 গ্রাম বরফ মেশালে চূড়ান্ত তাপমাত্রা কত হবে। আচ্ছা, আগেরটা 10 ডিগ্রি আছে, মানে বি নাম্বার অ্যান্সারের সাথে ম্যাচ করেছে, ঠিক আছে। আর এটা হচ্ছে আর একটা প্রশ্ন, যেখানে 100 ডিগ্রি সেলসিয়াসের স্টিম থেকে, স্টিমের সাথে মেশানো হয়েছে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ। ঠিক, একবার ভাবো জিনিসটা, একটু ভাবো। 0 ডিগ্রি সেলসিয়াসের থেকে ফার্স্টেও ধরে নিচ্ছি 0 ডিগ্রি সেলসিয়াসের জল হবে, এখানে কত তাপ লাগছে, 80 ক্যালোরি। বেশ, আবার 0 ডিগ্রি সেলসিয়াসের জল থেকে ও 100 ডিগ্রি সেলসিয়াসের জল হবে, এখানে কত তাপ লাগছে, ধরে নিচ্ছি মাসটা হচ্ছে 1, মাসটা 1 ধরতে পারি, মাস কিছু দিয়েছে, হ্যাঁ 1 গ্রাম, 1 গ্রাম, ঠিকই আছে। তাহলে 1 গুণিত আপেক্ষিক তাপ 1 গুণিত চেঞ্জিং টেম্পারেচার 100, মানে 100 ক্যালোরি হলো। আবার যদি আমি বলি যে এই যে 100 ডিগ্রি সেলসিয়াসের স্টিম আছে, সে যদি 100 ডিগ্রি সেলসিয়াসের জলে কনভার্ট হয়, তার কতটা তাপ লাগছে, মানে সে কতটা তাপ দিয়ে দেবে, সে দিয়ে দেবে 537, কিংবা অনেক অনেক বইয়ে 540ও থাকে, তো মানে ও লিন তাপটার বোঝাতে চাইছি আমি, ঠিক এত ক্যালোরি তাপ দিয়ে দেবে, দুটো 1 গ্রাম 1 গ্রাম করে। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের জলে কনভার্ট হতে মাত্র 100 ক্যালোরি প্লাস 80 ক্যালোরি তাপ লাগছে, বোধ করলে 180 ক্যালোরি, 100 ক্যালোরি আর 80 ক্যালোরি, বোধ করলে 180 ক্যালোরি তাপ লাগছে। আর ও তাপ দিয়ে দিতে চাইছে 540 ক্যালোরি, ভাবতে পারছো? ও বলবে হ্যাঁ নিয়ে নে এখান থেকে 100 ক্যালোরি, এই 180 ক্যালোরি, কোনো অসুবিধা নেই। 180 ক্যালোরিতে গিয়ে পরে ও এইটাকে, এই বাচ্চা ইনসানটাকে 100 ডিগ্রি সেলসিয়াসের জলে কনভার্ট করে নিল, আর ও নিজেও দেখবে 100 ডিগ্রি সেলসিয়াসের স্টিমেই কনভার্ট হয়ে আছে।
আমার কথাটা বোঝা গেল? ওর এখান থেকে যদি আমি বাই এনি চান্স 180 ক্যালোরি তাপও দিয়েও দিল, তাও তো ওর কাছে কতটা পড়ে আছে? 180 ক্যালোরি যদি বাদ দিই তাহলে 0, 540ই ধরছি আমি, 0, এটা 2, 3, 360 ক্যালোরি তাপ এখনও আছে। এটা না নিলে ও জলে কনভার্ট হতে পারছে না। কথাটা বোঝা গেল? 100 ডিগ্রি সেলসিয়াসের স্টিম থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের জলে হতে গেলে 537 দিতে হবে ওকে। ও অত দিতে পারছে না, কারণ নেবার লোক নেই। তাহলে ওর যে ইয়েটা হবে, স্টেটটা হবে, সেটা হবে যে ওর 180 ক্যালোরি মাত্র দেবে। তাহলে এখনও 360 ক্যালোরি ওর কাছেই পড়ে আছে। এটা না নিলে ও জলে কনভার্ট হবে না, এটা না নিলে ও জলে কনভার্ট হবে না। তাহলে অবস্থাটা কি দাঁড়াবে? বাষ্প প্লাস জল, এই অবস্থাটাই দেখবে। এবার বলবে, তোমাদের হয়তো কোয়েশ্চেন হতে পারে যে স্যার পুরোটাই দিয়ে দিক না, আর এই বাষ্পে পরিণত হয়ে যাবে, একে জলে কনভার্ট করে রেখেছি আমরা, এতদূর পর্যন্ত স্টপ করে দিচ্ছি, 100 ডিগ্রি সেলসিয়াসের জল থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের আপনি স্টিমে নিয়ে চলে যান, তাহলে আরও 537 ক্যালোরি লাগবে। সেটা কিন্তু ওর কাছে নেই, ওর কাছে ক্যাপাসিটি 360, 180 দিয়ে পর ওর কাছে গল্পটা হচ্ছে 360-এর। ও তাপ দেবে আরও, এ গরম হবে আরও, কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াসের ও কিন্তু স্টিমে কনভার্ট হতে পারবে না, ও 100 ডিগ্রি সেলসিয়াসের জলেই কনভার্ট হয়ে থাকবে। আবার ও 100 ডিগ্রি সেলসিয়াসের স্টিম থেকে 100 ডিগ্রি সেলসিয়াস আবার জলে আসতে পারছে না, কারণ 360টা নেবার মতো কেউ নেই। কথাটা বোঝা গেল? তাহলে এই 360 ক্যালোরিতে ও নিজে গরমই থাকবে, বাষ্পই থাকবে, এবং এই জলটা জলই থাকবে। মোট কথা হলো ওর যে টেম্পারেচার, মানে চূড়ান্ত তাপমাত্রা, সেই তাপমাত্রাটা 100 ডিগ্রি সেলসিয়াসই থাকবে, কারণ আর কমানোর কোনো জায়গা নেই। এবং আরেকটা জিনিস কি জানো তো? তাহলে বলবে 360 ক্যালোরি কোথায় গেল স্যার? জল 100 ডিগ্রি সেলসিয়াসের জল আর 100 ডিগ্রি সেলসিয়াসের স্টিম, দুটোরই টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস। টেম্পারেচার সেম হয়ে গেলে কোনদিন হিটের আদান প্রদান হবে? হিটের আদান প্রদান হয় ডিউ টু টেম্পারেচার ডিফারেন্স। টেম্পারেচার ডিফারেন্স তো তার থাকছে না জলটা আর স্টিমটার মধ্যে, যে যেমন আছে সে তেমন থাকবে। এবার যদি পরিবেশে তাপমাত্রা দিয়ে দেয় তাহলে গল্পটা, মানে তাপ দিয়ে দেয় তাহলে গল্পটা আলাদা, তখন ঠান্ডা হবে। আশা করি বোঝা গেল। খুব দারুণ একটা প্রশ্ন, এখনও পর্যন্ত যা যা অঙ্ক করলাম এটা সব থেকে মারাত্মক লেভেলের প্রশ্ন ছিল এবং ভালো লাগলো করে। ঠিক, তাহলে 100 ডিগ্রি সেলসিয়াসই হবে। এটার উত্তরটা হচ্ছে কত? ডি, অপশান নাম্বার ডি এর সাথে ম্যাচ করছে। আজকের লাস্ট প্রশ্ন, মানে এমসিকিউ লাস্ট প্রশ্ন, দ্যাট ইজ 15 নাম্বার। কি বলেছে 15 নাম্বারে? বলেছে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 300 গ্রাম জলকে 0 ডিগ্রি সেলসিয়াসের একটি বরফ খণ্ডের উপর ফেলা হলে গলিত বরফের ভর কত হবে? অর্থাৎ একটা বরফের চাই আছে, সেই বরফের চাই আমি কী দিচ্ছি? জল দিচ্ছি, কিছুটা অংশ কী হবে? গলে যাবে। সেই গলাটার ভর কত? গলাটার ভর এম ধরছি, অসুবিধা নেই, বরফ ফরম্যাটে আছে, জল ফরম্যাটে করার দরকার নেই। বেশ, তাহলে 1 গ্রাম হলে, 1 গ্রাম যদি হতো তাহলে তার তাপ লাগতো 80 ক্যালোরি। এখনও এম গ্রাম, ফলে 80 এম ক্যালোরি তাপ লাগবে। এই তাপটা কে সাপ্লাই দিচ্ছে? জল। জল আছে 80 ডিগ্রি সেলসিয়াসে, 300 গ্রাম জল, তাহলে 300 গুণিত 80 গুণিত চেঞ্জ ইন টেম্পারেচার কত? না, চেঞ্জ ইন টেম্পারেচার কত? 80 মাইনাস 0, দ্যাট ইজ 80। এটা চেঞ্জ ইন টেম্পারেচার, ডেল্টা টি, এটা কি মাস, তাহলে এমএসটি, এস চাই, জলের এস কত? 1। এই তাপটা কে দিচ্ছে, মানে এই তাপটা কে নেবে? 80 এম। এম কেটে গেল, সরি এম বলছি, আর 80 কেটে গেল, 80 কেটে গেল, পড়ে থাকছে এম সমান 300 গ্রাম। বোঝা গেল? তাহলে 300 গ্রাম বরফকে ও গলাতে পারবে, গলিত বরফের পরিমাণ হবে 300 গ্রাম। অপশান নাম্বার ডি এর সাথে ম্যাচ করলাম। এখানেই আমরা 15টা এমসিকিউ কমপ্লিট করলাম। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, যেখানে আমরা আলোচনা করবো অবস্থার পরিবর্তন প্রবলেম সেট 1। সেখানেও 15টা প্রশ্ন আছে। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালোভাবে থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো, কোনো নেগেটিভিটির দিকে কান দেওয়ার দরকার নেই। নিজে ভালো থাকো, নিজের প্রিপারেশন সঠিক ডিরেকশনে নিয়ে যাও, এটাই কামনা করি। দেখা হবে নেক্সট ভিডিওতে প্রবলেম সেট 1 নিয়ে। টিল দেন, বাই বাই।